স্নেহের শিক্ষার্থী, ভালো আছো সবাই? আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির পঞ্চম অধ্যায় সম্পর্কে। পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। আজকের ক্লাসটি হচ্ছে এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস, পর্ব 2। তো গত ক্লাসে আমরা শিখেছি পঞ্চম অধ্যায়ের প্রথম দিকের যে বেসিক কিছু কথাবার্তা সেই সম্পর্কে আমরা জেনেছি। সেখানে ছিল যোজনী কাকে বলে, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, তারপর যোজনী যে আবার বিভিন্ন টাইপের আছে, পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী কিভাবে বের করতে হয় সে সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা জানব চ্যাপ্টারটির যে নামকরণ করা হয়েছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন আসলে কি সেই সম্পর্কে জানব এবং কেনই বা পরমাণুগুলো রাসায়নিক বন্ধনে যুক্ত হতে চায় সেই সম্পর্কে আমরা জানব। আরও জানব রাসায়নিক বন্ধনগুলো কি কি আছে এবং তাদের মধ্যে যে প্রথম টাইপের যে রাসায়নিক বন্ধন আছে আয়নিক বন্ধন, সেই সম্পর্কে আমরা ডিটেলস জানব। এইভাবে আমরা আজকের ক্লাসটিকে সাজিয়েছি। তাহলে প্রথমেই আমাদের জানা প্রয়োজন রাসায়নিক বন্ধন কি। রাসায়নিক বন্ধন হচ্ছে একটি যৌগিক পদার্থের মধ্যে যে পরমাণুগুলো থাকে ওই পরমাণুগুলো পরস্পরের সাথে যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে সে আকর্ষণ বলটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। ইহা যদি আমরা একটু উদাহরণ দিয়ে দেখি, বিষয়টা এরকম যে H2O এটা পানির সংকেত, আমরা সবাই জানি। তো পানির এই সংকেতের মধ্যে এই একটি পানির অণুর মধ্যে মোট পরমাণু আছে 3টি, 2টি হাইড্রোজেনের, 1টি অক্সিজেনের। তাহলে এই 3টি পরমাণু পরস্পরের সাথে যুক্ত আছে। তো যুক্ত বিষয়টাকে আমরা যদি দেখাই, গত ক্লাসেও এটা দেখিয়েছি, আবারও এখানে দেখাচ্ছি। মাঝে থাকবে অক্সিজেন আর দুই পাশে একটি করে হাইড্রোজেন। তাহলে খেয়াল করি, অক্সিজেন পরমাণুটির সাথে হাইড্রোজেন পরমাণু যে পরস্পর যুক্ত আছে, এই যে যুক্ত একটা আকর্ষণ দ্বারা যুক্ত আছে, ওই আকর্ষণটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। এখানে আসলে যদিও আমাদের বোঝার জন্য বা তোমাদেরকে বোঝানোর জন্য আমরা এইভাবে টান দিয়ে দেখাই রাসায়নিক বন্ধন, আসলে এখানে কোনো সুতা বা কোনো কিছু দিয়ে এটাকে বাঁধা নাই। বন্ধন মানে কোনো কিছু বাঁধা না, এটা একটা আকর্ষণ। অক্সিজেন আর হাইড্রোজেনের সাথে এখানে একটা আকর্ষণ আছে, এইখানেও অক্সিজেন এবং হাইড্রোজেনের সাথে আরেকটা আকর্ষণ আছে। তাহলে একটি পানির অণুর মধ্যে দুই পাশে 2টি রাসায়নিক বন্ধন আছে। এই রাসায়নিক বন্ধন কেন তারা তৈরি করলো এটা যদি আমরা জানি, রাসায়নিক বন্ধন পড়তে গেলে রাসায়নিক বন্ধনের সংজ্ঞা আমরা জানলাম। তাহলে সংজ্ঞাটা হচ্ছে কি, একটি পদার্থের মধ্যে বা একটি যৌগিক পদার্থের মধ্যে অথবা একটি সংকেতের মধ্যে অথবা একটি অণুর মধ্যে, যাই আমরা বলি, এর মধ্যে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলো পরস্পরের সাথে যে আকর্ষণ বল দ্বারা যুক্ত আছে তাই হচ্ছে রাসায়নিক বন্ধন। ক্লিয়ার? এবার আমরা যদি এখান থেকে প্রশ্ন করি যে কেন তারা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হলো, এটার উদ্দেশ্যটা কি? সিম্পল একটা উত্তর, তা হচ্ছে পরমাণুগুলো স্থিতিশীলতা অর্জনের জন্য। তাহলে স্থিতিশীলতা কি? স্থিতিশীলতা হচ্ছে যে সে যে অবস্থায় আছে তার চাইতে বেটার একটা অবস্থান, সেটা হচ্ছে স্থিতিশীলতা। স্টেবল একটা পজিশন, যখন তার আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। ক্লিয়ার? তাইলে এই স্থিতিশীলতা, পরমাণুর এই যে চাওয়া পাওয়া ফিল আপ হবে, তাদের এই চাওয়া পাওয়াটা কিভাবে পূর্ণ হবে? পূর্ণ হবে, কেউ ইলেকট্রন দান করে পূর্ণ হয়, স্থিতিশীল অর্জন করে। কেউ ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল অর্জন করে। আবার কিছু কিছু পরমাণু ইলেকট্রন শেয়ার করে স্থিতিশীল অর্জন করে। এদের সম্পর্কে আমরা ডিটেলস জানবো। তাহলে প্রথমত হচ্ছে রাসায়নিক বন্ধন কি সেটা জানলাম, তারপরে কেন তারা রাসায়নিক বন্ধন তৈরি করে, উত্তর হচ্ছে স্থিতিশীলতার জন্য। স্থিতিশীলতা
তাহলে কিভাবে হইতে পারে? স্থিতিশীলতা অর্জন হইতে পারে ইলেকট্রন দানের মাধ্যমে, অথবা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ক্লিয়ার এতটুকু? তাইলে আমরা এখন জানব যে কে ইলেকট্রন দান করবে, কে ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হবে, কে ইলেকট্রন শেয়ার করে স্থিতিশীল হবে। এই বিষয়গুলো যখন আমরা ক্লিয়ার থাকব, ক্লিয়ারভাবে জানব, তাহলে পরবর্তীতে রাসায়নিক বন্ধনের সম্পর্কে আমাদের জানা একেবারেই সহজ হয়ে যাবে এবং আমরা এগুলোকে মনে রাখতে পারবো খুব সহজে। ঠিক আছে? তাহলে স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন দান গ্রহণ শেয়ার কে করে সেটা জানি। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমি বারবার করে ক্লাসে তোমাদেরকে মনে করিয়ে দেই, আজকেও আবারও বলতেছি, সেটা হচ্ছে এই যে ইলেকট্রন দান গ্রহণ যোজনী অনেক কিছু আমাদের মনে রাখতে হয়। এই বিষয়গুলোকে যদি আমরা মনে রাখতে না পারি তাহলে তো আমরা আগাইতে পারবো না সামনের দিকে। আর মনে রাখার জন্য খুব সহজ সহজ কিছু টেকনিক আছে। তার মধ্যে কেমিস্ট্রি শেখার সবচাইতে যেটা আমি মনে করি সবচাইতে সহজ টেকনিক, সেটা হচ্ছে কেমিস্ট্রির ক খ জানা। যেমন আমরা যদি ছোটোবেলা কখই না শিখতাম, 1 2 না শিখতাম, তাহলে অঙ্ক করতে পারতাম না, যোগ বিয়োগ করতে পারতাম না। ক খ যদি না জানি তাহলে আমরা লিখতে পারতাম না, বাংলা ভাষায় পড়তে পারতাম না। তাহলে কেমিস্ট্রির ক্ষেত্রে যেগুলো ক খ, ওগুলো তো অবশ্যই আমাদেরকে জানতে হবে, না হয় আমাদের কেমিস্ট্রি মনে থাকবে কি করে। তাহলে কেমিস্ট্রির ক খ বলা চলে এই যে পারমাণবিক সংখ্যাগুলো, মৌলের প্রতীকগুলো, কারণ তাদেরকে নিয়েই তো সম্পূর্ণ বইয়ে সব পড়া আছে, বর্ণনা করা আছে। এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। 118টি মৌলিক পদার্থ আমাদের মনে রাখা কঠিন কাজ, প্রয়োজনও নাই। কিন্তু 1 থেকে 20 পর্যন্ত যে মৌলিক পদার্থগুলো আছে সিরিয়ালে অবশ্যই মনে রাখতে হবে যদি আমরা কেমিস্ট্রিতে ভালো কিছু করতে চাই, কেমিস্ট্রি পড়াটাকে সহজে মনে রাখতে চাই। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক পদার্থগুলো হচ্ছে 1 নম্বরে হাইড্রোজেন, 2 নম্বরে হিলিয়াম, 3 নম্বরে লিথিয়াম, 4 নম্বরে বেরিলিয়াম, 5 নম্বরে বোরন, 6 নম্বরে কার্বন। এগুলো এইভাবে 20 নম্বর পর্যন্ত আছে ক্যালসিয়াম। আমি বিশ্বাস করি বা জানি অনেকেই এগুলোকে জানো, 2-1 জন আছে হয়তো এখনও জানো না, তারা অবশ্যই এগুলোকে শিখে নেবা। এগুলো শিখলে আমাদের লাভটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারেই এই বিষয়গুলোর প্রসঙ্গ আসে, এখনও আসবে। যদি আমরা এই বিষয়টাকে মনে রাখতে পারি, এই বিষয়টা যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমি যেই কথাগুলো বলবো, যেই সহজ টেকনিকটা তোমাদেরকে দেখিয়ে দেব, সেটা তুমি ধরতে পারবা এবং তোমার কাছে কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা অত্যন্ত মজার এবং সহজ মনে হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা মাত্র 1 থেকে 20 পর্যন্ত লিখলাম। এই 1 থেকে 20 পর্যন্ত মৌলিক পদার্থগুলোর মধ্যে 3টা স্টার চিহ্ন দেওয়া আছে। 2 নম্বরে হিলিয়াম পরমাণুর পাশে, তারপরে 10 নম্বরে নিয়ন, আর 18 নম্বরে আছে আর্গন। এই 3টি মৌলিক পদার্থ বাকি মৌলিক পদার্থগুলোর চাইতে আলাদা, তাদের বৈশিষ্ট্য অন্যদের থেকে একেবারেই ভিন্ন হচ্ছে এরা আসলে প্রকৃতিগতভাবে, মানে এদের শুরু থেকে জন্মগতভাবেই তারা স্থিতিশীল, অর্থাৎ এদের আর কোনো অভাব নাই, চাওয়া পাওয়া নেই, স্থিতিশীল। ওই যে একটু আগে স্থিতিশীলতার কথা বলছি, স্থিতিশীল। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন এরা স্থিতিশীল। তাহলে এদের কাছাকাছি যেই মৌলিক পদার্থগুলো আছে তারা স্থিতিশীল না, এরা স্থিতিশীলতা অর্জন করবে। তাহলে কেউ ইলেকট্রন দান করে, কেউ ইলেকট্রন গ্রহণ করে, কেউ শেয়ার করে। তো কে দান, কে গ্রহণ আর কে শেয়ার করবে সেই বিষয়টা মনে রাখতে পারবো আমরা যদি এই সিরিয়ালটা আমাদের মাথায় থাকে। খেয়াল করো যে নিয়ন স্থিতিশীল, কারণ কেন স্থিতিশীল সেটাও হচ্ছে যে এদের বহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে। 8টি ইলেকট্রন থাকলে স্থিতিশীল হয়, অথবা 2টি থাকলেও স্থিতিশীল হয়, যেটা হিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখি। তো ওইটা খুব কম এক্সাম্পলই হয়
ব্যবহারও এটা কম, যে দুইটা ইলেকট্রন নিয়ে স্থিতিশীলতার যে বিষয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের 8-এর বিষয়টা আসে আর কি, যাদের বহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে তারা যে স্থিতিশীল ওই বিষয়টা আমাদের বেশি বেশি মনে রাখতে হয়। এই ক্ষেত্রে নিয়নের কথা যদি আমরা বলি, নিয়নের যদি ইলেকট্রন বিন্যাস করি দেখব তার বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি। 8টি ইলেকট্রন থাকলে নিয়ন পরমাণুটা হয় অত্যন্ত স্থিতিশীল। অর্থাৎ Ni নিয়ন, এটা নিয়নের নিউক্লিয়াস, নিয়নের প্রথম শক্তি স্তর 2টি ইলেকট্রন, আর বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি। প্রত্যেকটি গোল চিহ্ন দ্বারা আমরা একটি ইলেকট্রন দেখালাম, একটি ইলেকট্রন। আর নিয়নের আগে যে আছে ফ্লোরিন, ফ্লোরিনের যদি আমরা দেখি এটা বোঝাই যায়, তারপরও একটা দেখিয়ে দিচ্ছি। নিয়নের মধ্যে বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 7টি, কারণ তার টোটাল ইলেকট্রন 9টি, 9টির মধ্যে ভিতরে 2টি আর বাহিরে 7টি। আর নিয়নের পরেরটা যদি আমরা আঁকি সোডিয়াম, সোডিয়ামের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 1টি। এই যে এখান থেকে আমরা দেখতে পাই কে ইলেকট্রন দান করবে আর কে ইলেকট্রন গ্রহণ করবে, এই তিনটাকে আমরা উদাহরণ হিসেবে নিলাম ফ্লোরিন থেকে সোডিয়াম পর্যন্ত। তাহলে দেখি নিয়নে ভালো অবস্থানে আছে, তার অবস্থা হচ্ছে স্থিতিশীল, তার কোনো অভাব নাই, কারণ বাইরে ইলেকট্রন আছে 8টি, সে দানও করবে না গ্রহণও করবে না। কিন্তু নিয়নের আগে যে আছে ফ্লোরিন, তার বাইরে ইলেকট্রন আছে কয়টি? 7টি। তো 7টি ইলেকট্রন নিয়ে তো সে স্থিতিশীলতার মধ্যে নাই, সব সময় তার মনের মধ্যে একটি ইলেকট্রনের অভাব সে অনুভব করে। এই জন্য ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হবে। আর সোডিয়ামের অবস্থা যদি আমরা দেখি, সোডিয়াম বহিস্থ শক্তি স্তরে আছে 1টি ইলেকট্রন, সে ওই ইলেকট্রনটাকে যদি দিয়ে ফেলে তাহলে তার এই বহিস্থ শক্তি স্তরটাই বিলুপ্ত হয়ে যাবে, থাকবে না। পরবর্তীতে ভিতরের যেই শক্তি স্তরটা আছে ওইটা দেখা যাবে, মানে যার যেই শক্তি স্তরের মধ্যে 8টি ইলেকট্রন আছে তখন সোডিয়াম স্থিতিশীল হয়ে যাবে, কারণ তখন তো তার বাইরে থাকবে 8টি ইলেকট্রন। তাহলে দাঁড়াইলো সোডিয়াম ইলেকট্রন দান করে স্থিতিশীল হবে, ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল, আর সোডিয়াম ইলেকট্রন দান করে স্থিতিশীল। আচ্ছা, এইটা তো আমরা একটি করে উদাহরণ দিয়ে দেখালাম, কিন্তু সৃজনশীলের মধ্যে তো আমাদের পড়াশোনাটাকে সীমাবদ্ধ রাখলে হবে না, আমরা নিয়ম শিখব, একটা দুইটা শিখব, কিন্তু যাতে যে কোনো প্রশ্ন আসলে অ্যান্সার দিতে পারি, আমাদের ওই দক্ষতা অর্জন করতে হবে। তার জন্য আমরা নিয়ম শিখব, পদ্ধতি শিখব। পদ্ধতিটা হচ্ছে খুবই মজার। এই যে নিষ্ক্রিয় মৌলিক পদার্থ, 3টি নিষ্ক্রিয় মৌলিক পদার্থের কথা বললাম, এই 3টি নিষ্ক্রিয় মৌলিক পদার্থের পরবর্তী যে নিষ্ক্রিয় মৌলিক পদার্থগুলো আছে, 3টি নিষ্ক্রিয় মৌলিক পদার্থের পরবর্তী 1টি 2টি অথবা 3টি মৌলিক পদার্থ তারা সাধারণত ইলেকট্রন দান করে স্থিতিশীল অর্জন করে। তাহলে হিলিয়ামের পরে আছে লিথিয়াম, বেরিলিয়াম, ইলেকট্রন দান করে স্থিতিশীল হবে। নিয়নের পরে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ইলেকট্রন দান করে স্থিতিশীল হবে। আর্গনের 18 নম্বরে আছে আর্গন, আর্গনের পরে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, তারা ইলেকট্রন দান করে স্থিতিশীল হবে। তাহলে খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, নিষ্ক্রিয় মৌলিক পদার্থের পরবর্তী মৌলগুলো, 2টা বা 3টা মৌলগুলো সবসময় ইলেকট্রন দান করে স্থিতিশীল হয়। তাহলে কারা কারা ইলেকট্রন দান করে স্থিতিশীলতা অর্জন করবে সেগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার। আর এর অপোজিট কথাটা হচ্ছে কারা কারা ইলেকট্রন গ্রহণ করবে, সহজেই বোঝা যাচ্ছে। নিষ্ক্রিয় মৌলিক পদার্থের আগেরগুলো 2-একটা ব্যতিক্রম ছাড়া, যেমন নিয়নের পূর্ববর্তী আগের মৌলটা হচ্ছে ফ্লোরিন, একটু আগেই দেখালাম ফ্লোরিন 1টি ইলেকট্রন
গ্রহণ করে স্থিতিশীল হবে। অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করবে 2টি, যে 2 ঘর দূরে আছে, মানে এগুলো যোজনী দিয়েও আমরা জানি কতটা ইলেকট্রন গ্রহণ করবে। অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হবে। এখানে আর্গনের আগে আছে ক্লোরিন, ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হবে। সালফার গ্রহণ করে স্থিতিশীল হবে। ফসফরাস এইভাবে। এই যে ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে কারা স্থিতিশীল হবে সেই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। আরেকটা বিষয় থাকে শেয়ার করা। শেয়ার করা হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হয় তারাই শেয়ার করে। এগুলো আমরা যখন আবার ওই বন্ধনগুলো পড়ব সেই ক্ষেত্রে আবার আরও ডিটেলস জানব। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমাদের আরও একটা বিষয় থাকে, সেটা হচ্ছে ইলেকট্রন দান করার পর সে স্থিতিশীল হইল, কিন্তু তখন আর নিরপেক্ষ পরমাণু থাকে না, তখন সে হয়ে যায় একটি পজিটিভ আয়ন। এই পজিটিভ আয়নটাকে বলা হয় ক্যাটায়ন। ক্যাটায়ন যেমন সোডিয়াম যদি একটি ইলেকট্রন দিয়ে দেয়, একটি ইলেকট্রন যদি সে ত্যাগ করে, তখন সোডিয়াম Na+ হয়ে যায়, এটাকে বলা হয় ক্যাটায়ন। আর ক্লোরিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে, তখন ক্লোরিন হয়ে যায় মাইনাস, তাকে বলা হয় অ্যানায়ন। এগুলো সম্পর্কে আমাদের কিছু আইডিয়া আছে, বেসিক জানা আছে, তবুও এই বিষয়গুলো আবার আমাদের মনে করতে হবে, আরও ক্লিয়ার হইতে হবে। ঠিক আছে? তাহলে যতটুকু এখানে বললাম ইলেকট্রন দানকারী আর গ্রহণকারী, এগুলো আমরা চিনলাম। তাহলে দান করার পর, কোনো পরমাণু দান করার পর সে হয়ে যায় ক্যাটায়ন অর্থাৎ ধনাত্মক, আর কেউ ইলেকট্রন গ্রহণ করার পর হয়ে যায় ঋণাত্মক অর্থাৎ অ্যানায়ন। এখানে আমাদের আরও একটা মজার তথ্য আছে, যেই মৌলগুলো ইলেকট্রন দান করে তারা ধাতু, আর যারা ইলেকট্রন গ্রহণ করে সাধারণত তারা হচ্ছে অধাতু। ঠিক আছে? এই ধাতু এবং অধাতু এগুলো আমাদেরকে চিনতে হবে। তাহলে ধাতু অধাতু যদি আমরা চিনি, সেই ক্ষেত্রে আমাদের আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এগুলো ব্যাখ্যা করা অনেক সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা অ্যানায়ন ক্যাটায়ন সম্পর্কে জানলাম। এবার বিভিন্ন ধরনের যে রাসায়নিক বন্ধন আছে এদের সম্পর্কে কিছু কথা বলি। এগুলো মুছে ফেলি। বিভিন্ন ধরনের বন্ধন। এক নম্বরে হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন, আয়নিক বন্ধনের আরও একটি নাম আছে তড়িৎ-যুজি বন্ধন। তড়িৎ-যুজি বন্ধন। আর এই তড়িৎ-যুজি বন্ধন বা আয়নিক বন্ধন তৈরি করে ধাতু এবং অধাতু মিলে। একটু আগে আমরা বলেছি কে ধাতু আর কে অধাতু। তারপরও ধাতু অধাতু চেনার আরও উপায় আছে, আরও সহজ টেকনিক আছে, সেগুলো আমরা বলবো। সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন হচ্ছে এটা অধাতু এবং অধাতু মিলে হয়। অধাতু অধাতু। 3 নম্বরে হচ্ছে ধাতব বন্ধন। ধাতু এবং ধাতু মিলে হয় ধাতব বন্ধন। ভ্যান্ডার ওয়ালস বন্ধন, একজন বিজ্ঞানীর নাম ভ্যান্ডার ওয়ালস, ওনার নাম অনুসারে এটা হয়েছে
ভ্যান ডার ওয়ালস বন্ধন। এছাড়াও আরও অনেক টাইপের বন্ধন আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। হাইড্রোজেন বন্ধন, তারপরে সন্নিবেশ সমযোজী বন্ধন, উপরে ক্লাসে গেলে এগুলো নিয়ে আরও অনেক ডিটেলস কথা আছে। তো তোমাদের যে 9-10 বই, সেই বই অনুসারে আমরা এগুলো যদি ভালো করে শিখতে পারি, ব্যাখ্যা করতে পারি, এনাফ। তো এক্ষেত্রে আজকে আমরা পড়ব আয়নিক বন্ধন সম্পর্কে। তো আয়নিক বন্ধনটা যদি আমরা ক্লিয়ারলি জানতে চাই, আসলে আয়নিক বন্ধন তৈরি করে কারা, সেই সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। আয়নিক বন্ধন তৈরি করে ধাতু এবং অধাতু মিলে। তাহলে ধাতু এবং অধাতু কি, সেটা আবার আমাদের ক্লিয়ার থাকতে হবে। ধাতু এবং অধাতু এই সম্পর্কে আগে 2 মিনিট কথা বলে নেই, তারপরে আমরা আয়নিক বন্ধনের সম্পর্কে যাব। তাহলে এই হচ্ছে রাসায়নিক বন্ধনের নামগুলো। আমরা আয়নিক বন্ধন সম্পর্কে এখন একটু জানি, ধাতু অধাতু সম্পর্কে জানি, তারপর আয়নিক বন্ধন সম্পর্কে জানব। তাহলে ধাতুগুলো চিনার উপায়। ধাতু চিনার উপায়গুলো কি? কারণ এগুলোকে তোমার সংকেত দেখে, নাম দেখে, এদের অবস্থান দেখে চেনা যায়। এই চিনাটা আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে। তাহলে চিনার উপায় হচ্ছে ধাতুর নামের শেষে সাধারণত আম উচ্চারিত হয়। ব্যতিক্রম আছে এই ক্ষেত্রে, আবার ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের নামের শেষে আম উচ্চারিত, কিন্তু হিলিয়াম ধাতু না। অন্যান্য যাদের নামের শেষে আম উচ্চারণ হয় তারা ধাতু, যেমন লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এদের নামের শেষে আম উচ্চারিত, এরা ধাতু। তাহলে ধাতু চিনার এটা একটা সহজ উপায়। আরও হচ্ছে ইলেকট্রন দাতা। ওই যে বলেছিলাম যে নিষ্ক্রিয় মৌলিক পদার্থের পরবর্তী মৌলগুলো যারা ইলেকট্রন দান করে স্থিতিশীল হয়, এরা হচ্ছে ইলেকট্রন দাতা। ইলেকট্রন দাতাগুলো ধাতু। এই ক্ষেত্রেও ব্যতিক্রম আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন ইলেকট্রন দান করে, কিন্তু সে ধাতু না। তারপরে আরও চিনতে পারি আমরা যে পর্যায় সারণীর দিকে তাকাইও আমরা ধাতু অধাতু চিনতে পারি। পর্যায় সারণীর বাম দিকের মৌলগুলো, পর্যায় সারণীর বাম দিকের মৌলগুলো সাধারণত ধাতু, আর ডান দিকের গুলো অধাতু। তারপরে আরও তুমি চিনতে পারবা, যদি ইলেকট্রন বিন্যাস ভালো পারো, তাহলে একটি মৌলের তোমাকে যদি দেয়, তুমি সেটা ইলেকট্রন বিন্যাস করে ফেলবা। ইলেকট্রন বিন্যাস করে যদি দেখো সর্বশেষ শক্তি স্তর, ওই যে 1s2, 2s2 এই টাইপের যদি থাকে, মানে 1টি 2টি বা 3টি ইলেকট্রন যদি থাকে সর্বশেষ শক্তি স্তরে, তাহলেও ধাতু। তাহলে 1টি 2টি 3টি ইলেকট্রন থাকলে বহিস্থ শক্তি স্তরে ধাতু। এই বিষয়গুলো একটা দুইটা কথা দিয়ে কোনোটা একেবারে শিওর না, এগুলো সবগুলোই বিবেচনা করতে হবে এবং নিয়মগুলো অনুসরণ করতে হবে। কিছু কিছু ধাতু আছে হয়তো সবগুলো নিয়মকে অনুসরণ করতেছে, কিছু ধাতু আছে হয়তো একটা দুইটা নিয়মকে অনুসরণ করে। এইভাবে আমরা ধাতু চিনতে পারি। তো ধাতু যদি আমরা চিনি, তাহলে যারা এই নিয়মের অন্তর্ভুক্ত না তারা হচ্ছে অধাতু। তাহলে আমরা চিনলাম
মৌলিক পদার্থগুলোর মধ্যে কোনটি ধাতু আর কোনটি অধাতু। আর একটু আগে যেটা লিখে দিছি, আয়নিক বন্ধন তৈরি করে ধাতু এবং অধাতুগুলো মিলে। তাহলে একটি আমরা এবার আয়নিক বন্ধন দেখি কিভাবে তৈরি হয়। তো প্রশ্নটা বিভিন্নভাবে থাকতে পারে, যেমন সোডিয়াম আর ক্লোরিন। উদ্দীপকের মধ্যে এই দুইটি মৌলিক পদার্থের প্রতীক দিয়ে দিতে পারে বা পারমাণবিক সংখ্যা দিয়ে দিতে পারে, দিয়ে তোমাকে বলবে যে সোডিয়াম এবং ক্লোরিন বন্ধন তৈরি করবে কিনা, একত্রে যুক্ত হবে কিনা। তো এই ক্ষেত্রে সহজ উত্তর হবে। কেন হবে বা আমরা কিভাবে বুঝলাম, সেটা হচ্ছে সোডিয়াম ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। তাহলে ধাতু আর অধাতু যদি থাকে তাদের মধ্যে অবশ্যই রাসায়নিক বন্ধন হবে, এবং সেটা কোন ধরনের রাসায়নিক বন্ধন? অবশ্যই আয়নিক বন্ধন, কারণ আমরা জানি ধাতু অধাতু মিলে আয়নিক বন্ধন তৈরি করে। আর যদি তোমাকে প্রশ্ন করে যে সোডিয়াম এবং ক্লোরিন কিভাবে আয়নিক বন্ধন তৈরি করে, সেটা চিত্রসহ ব্যাখ্যা করো, তখন তোমাকে সোডিয়ামের পরমাণুটি আঁকতে হবে, ক্লোরিনের পরমাণু আঁকতে হবে, কে ইলেকট্রন দান করতেছে, কে গ্রহণ করতেছে, সেই চিত্রটা দেখাবা, পরবর্তীতে এদের বর্ণনাটা দিয়ে দিবা। সহজ। তো এই কাজটাই এখন আমরা করব। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন যে বন্ধন তৈরি করে সেই বিষয়টা যদি আমরা দেখাই, তাহলে সোডিয়ামের পরমাণুটি যদি আঁকি, সোডিয়ামের নিউক্লিয়াস আর সোডিয়ামের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি, একটু আগেই বলছি আমরা, প্রথমে 2টি, তারপরে 8টি, তারপর ইলেকট্রন থাকবে তার বহিস্থ শক্তি স্তরের মধ্যে একটি ইলেকট্রন। ক্লোরিন, এক্ষেত্রে ক্লোরিনের যদি আমরা পরমাণুটি আঁকি, ক্লোরিনের ভিতরের শক্তি স্তরে 2টি, তারপরের শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন থাকবে 60টি ইলেকট্রন আমরা দেখিয়ে দিচ্ছি, 60টি ইলেকট্রন আছে। স্থিতিশীলতা অর্জনের একটু আগেই যে বিষয়টা আমরা বলেছি যে কেউ ইলেকট্রন দান করে, কেউ গ্রহণ করে স্থিতিশীল হইতে চায়, এই ক্ষেত্রে সোডিয়াম ইলেকট্রন দান করে স্থিতিশীল হবে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হবে। সহজ। সোডিয়াম সহজেই ইলেকট্রন দিয়ে দিচ্ছে, উভয়েরই লাভ। সোডিয়াম দান করে স্থিতিশীল আর ক্লোরিন গ্রহণ করে স্থিতিশীল হচ্ছে, দিয়ে দিল। তাহলে পরবর্তী চিত্রটা দাঁড়াইল, সোডিয়াম তার বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন দিয়ে দেওয়ার পর এবার আর তার তৃতীয় শক্তি স্তর এই ক্ষেত্রে আমরা দেখাবো না, প্রয়োজন নেই। সোডিয়ামের আগের 3টি শক্তি স্তর ছিল, এবার তৃতীয় শক্তি স্তর আর আমরা দেখাবো না, শুধু দ্বিতীয় শক্তি স্তর পর্যন্ত, যেখানে তার স্থিতিশীলতা অর্জন করা বোঝাচ্ছে 8টি ইলেকট্রন আছে। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন দেওয়ার পর কোনো পরমাণু, তখন তার যে অবস্থা হয়, সে আর এখন নিরপেক্ষ পরমাণু নেই, এবার সে একটি আয়নে পরিণত হয়ে গেল, তার মধ্যে একটি পজিটিভ চার্জ বেশি। তোমরা জানো, এগুলো ক্লাস 8-এ পড়ে আসছো, কেন পজিটিভ হয়, কেন নেগেটিভ হয়, ইলেকট্রন দান করলে পজিটিভ হয়, ইলেকট্রন গ্রহণ করলে কেন নেগেটিভ হয়, অনেক মজার যুক্তি আছে, সেগুলো ওগুলো তোমরা জানো। তাহলে সোডিয়াম ইলেকট্রন দান করে পজিটিভ হয়ে গেল, এই পজিটিভ চার্জটাকে আমরা দেখাবো, আর দান করার পর তার অবস্থাটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে চিত্রটাকে আমরা দেখাবো। সোডিয়াম পজিটিভ। ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করার পর ক্লোরিনের শক্তি স্তর 3টি থাকবে, কারণ সে শক্তি স্তর হারায় নাই, ইলেকট্রন গ্রহণ করেছে মাত্র। এই ক্ষেত্রে ক্লোরিন গ্রহণ করলে আমরা জানি ঋণাত্মক হয়, এবং তাকেও মাইনাস চিহ্ন দ্বারা
দেখাবো। একটি গ্রহণ করছে এই জন্য একটি মাইনাস, সোডিয়াম একটি দান করছে এই জন্য একটি প্লাস চিহ্ন। ক্লিয়ার? এই ক্ষেত্রে সোডিয়াম এবং ক্লোরিন উভয়ে আয়ন, পজিটিভ আর নেগেটিভ। এবার তারা পরস্পরের প্রতি একটি আকর্ষণ অনুভব করবে, তড়িৎ চুম্বকীয় আকর্ষণ। সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভের যে আকর্ষণ, এই আকর্ষণের কারণে সোডিয়াম এবং ক্লোরিন আয়ন দুইটি পাশাপাশি থাকবে এবং এই যে পাশাপাশি অবস্থান করতেছে তাদের মধ্যে একটি আকর্ষণ তৈরি হলো। এই আকর্ষণটি হচ্ছে রাসায়নিক বন্ধন। যেই কথাটা আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম, রাসায়নিক বন্ধন হচ্ছে দুইটি একাধিক পরমাণুগুলোর মধ্যে যে পরস্পরের আকর্ষণ বল থাকে, সেটি হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে এই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরিন আকর্ষণ অনুভব করে এবং এদেরকে বলা হয় আয়নিক বন্ধন। আচ্ছা, তো বিষয়টা আকর্ষণ করে, এটাকে যদি আমরা আবার একটু দেখতে চাই, এরকমভাবে হয় আর কি, যে সোডিয়াম আর ক্লোরিন পাশাপাশি আছে, তাহলে সোডিয়ামকে শুধু যদি আমরা ধরে টান দেই, ক্লোরিনের সাথে আসবে। তার মানে কি সোডিয়ামের সাথে ক্লোরিনের একটা আকর্ষণ আছে। আর ক্লোরিনকে যদি আবার ধরে ওইভাবে ধাক্কা দেই, সোডিয়াম ওইদিকে চলে যাবে। তার ক্লোরিন আর সোডিয়ামের মধ্যে অবশ্যই একটি আকর্ষণ আছে। এটা হচ্ছে বন্ধন, এবং কোন টাইপের বন্ধন? আয়নিক বন্ধন। এইভাবে আমরা যে কোনো আয়নিক বন্ধন ব্যাখ্যা করতে পারবো। এভাবে চিত্র দিয়ে তাদেরকে দেখাবো, কে ইলেকট্রন দান করলো, কে ইলেকট্রন গ্রহণ করলো। এইগুলোর আমরা ডিটেলস চিত্রটাও দিব পরীক্ষার মধ্যে, যদি আসে চিত্র দিব এবং বর্ণনাও দিব। ক্লিয়ার? আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে নিচে এদের তো নাম দেখাই দিবা, তারপর সোডিয়াম যে একটি ইলেকট্রন দান করলো সেটাকে তুমি এই যে ইলেকট্রন দান করে Na+, এটাকে এইভাবে লিখেও দিতে পারো। আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলো, ক্লোরিন হয়ে গেল Cl-, ওটাকে আমরা ওইভাবে লিখতে পারি, লিখে দিব খাতার মধ্যে। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা আয়নিক বন্ধন সম্পর্কে জানলাম। আরও যেই রাসায়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, তারপরে ভ্যান ডার ওয়ালস বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, যদি প্রয়োজন হয় আমরা ওগুলো দেখব। তো বইয়ে যেগুলো আছে আমরা বইয়ের আলোকেই ক্লাসগুলো করব, সাজাবো সেভাবে। তো এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আবার বাকি অংশটুকু জানব। তো সবাই ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। সবার জন্য শুভকামনা। ওকে, থ্যাংক ইউ।